অবশেষে নিজের দুশ্চিন্তা এবং এই সকল অপ্রীতিকর আলোচনা দূর করিয়া দেওয়ার জন্য ভূপতি টেবিল হইতে একটা খাতা তুলিয়া লইয়া কহিল, তোমার লেখা আমাকে শোনাও না চারু। চারু খাতা কাড়িয়া লইল। এ তোমার ভালো লাগবে না, তুমি ঠাট্টা করবে। ভূপতি এই কথায় কিছু ব্যথা পাইল, কিন্তু তাহা গোপন করিয়া হাসিয়া কহিল, আচ্ছা আমি ঠাট্টা করব না, আমি স্থির হয়ে শুনব যে তোমার ভ্রম হবে, আমি ঘুমিয়ে পড়েছি। কিন্তু ভূপতি আমল পাইল না। দেখিতে খাতাপত্র নানা আবরণ আচ্ছাদনের মধ্যে অন্তর্হিত হইয়া গেল। সকল কথা ভূপতি চারুকে বলিতে পারে নাই। উমাপদ ভূপতির কাগজখানির কর্মাধ্যক্ষ ছিল। চাঁদা আদায়, ছাপাখানা ও বাজারের দেনা শোধ, চাকরদের বেতন দেওয়া, এই সমস্তই উমাপদের উপর ভার ছিল। ইতিমধ্যে হঠাৎ একদিন কাগজওয়ালার নিকট হইতে উকিলের চিঠি পাইয়া ভূপতি আশ্চর্য হইয়া গেল। ভূপতির নিকট হইতে তাহাদের ২৭০০ টাকা পাওনা জানাইয়াছে। ভূপতি উমাপদকে ডাকিয়া কহিল, এ কি ব্যাপার? এই টাকা তো আমি তোমাকে দিয়ে দিয়েছি। কাগজের দেনা ৪-৫০০-র বেশি তো হওয়ার কথা নয়। উমাপদ কহিল, নিশ্চয়ই এরা ভুল করেছে। কিন্তু আর চাপা রহিল না। কিছুকাল হইতে উমাপদ এইরূপ ফাঁকি দিয়ে আসতেছে। কেবল কাগজ সম্বন্ধে নয়, ভূপতির নামে উমাপদ বাজারে অনেক দেনা করিয়াছে। গ্রামে সে যে একটি পাকা বাড়ি নির্মাণ করিতেছে, তাহার মাল মশলা কতক ভূপতির নামে লিখাইয়া অধিকাংশ কাগজের টাকা হইতে শোধ করিয়াছে। যখন নিতান্তই ধরা পড়িল, তখন সে রুক্ষ স্বরে কহিল, আমি তো আর নিরুদ্দেশ হচ্ছি নে, কাজ করে আমি ক্রমে ক্রমে শোধ দেব। তোমার সিকি পয়সা দেনা যদি বাকি থাকে, তবে আমার নাম উমাপদ নয়। তাহার নামের বাত্যয়ে ভূপতির কোনো সান্ত্বনা ছিল না। অর্থের ক্ষতিতে ভূপতি তত ক্ষুব্ধ হয় নাই, কিন্তু অকস্মাৎ এই বিশ্বাসঘাতকতায় সে যেন ঘর হইতে শূন্যের মধ্যে পা ফেলিল। সেই দিন সে অকালে অন্তঃপুরে গিয়াছিল। পৃথিবীতে একটা যে নিশ্চয়ই বিশ্বাসের স্থান আছে, সেইটে ক্ষণকালের জন্য অনুভব করিতে আসিতে তার হৃদয় ব্যাকুল হইয়াছিল। চারু তখন নিজের দুঃখে সন্ধ্যাদীপ জ্বালাইয়া জানালার কাছে অন্ধকারে বসিয়াছিল। উমাপদ পরদিন ময়মনসিংহে যাইতে প্রস্তুত। বাজারের পাওনাদাররা খবর পাইবার পূর্বেই সে সরিয়া পড়িতে চায়। ভূপতি ঘৃণাপূর্বক উমাপদর সহিত কথা কইল না। ভূপতির সেই মৌনাবস্থা উমাপদ সৌভাগ্য বলিয়া জ্ঞান করিল। অমল এসে জিজ্ঞাসা করিল, মন্দা বৌঠান, এ কী ব্যাপার? জিনিসপত্র গোছাবার ধুম যে? মন্দা কহিল, আর ভাই যেতে তো হবেই, চিরকাল কি থাকব? অমল বলিল, যাচ্ছ কোথায়? মন্দা বলিল, দেশে। অমল কহিল, কেন? এখানে অসুবিধাটা কি হলো? মন্দা কহিল, অসুবিধা আমার কি বলো? তোমাদের ৫ জনের সঙ্গে ছিলুম, সুখেই ছিলুম, কিন্তু অন্যের অসুবিধা হতে লাগলো যে, বলিয়া চারুর ঘরের দিকে কটাক্ষ করিল। অমল গম্ভীর হইয়া চুপ করে রহিল। মন্দা কহিল, ছি ছি, কি লজ্জা! বাবু কি মনে করলেন? অমল এই কথা লইয়া আর অধিক আলোচনা করিল না। এইটুকু স্থির করিল, চারু তাহাদের সম্বন্ধে দাদার কাছে এমন কথা বলিয়াছে যাহা বলিবার নহে। অমল বাড়ি হইতে বাহির হইয়া রাস্তায় বেড়াইতে লাগিল। তাহার ইচ্ছা হইল এই বাড়িতে আর ফিরিয়া না আসে। দাদা যদি বৌঠানের কথায় বিশ্বাস করিয়া তাহাকে অপরাধী মনে করিয়া থাকেন, তবে মন্দা যে পথে গিয়াছে তাহাকেও সেই পথে যাইতে হয়। মন্দাকে বিদায় এক হিসাবে অমলের প্রতি নির্বাসনের আদেশ, সেটা কেবল মুখ ফুটিয়া বলা হয় নাই মাত্র। ইহার পর কর্তব্য সুখ সুস্পষ্ট, আর একদণ্ড সেখানে থাকা নয়। কিন্তু দাদা যে তাহার সম্বন্ধে কোনো প্রকার অন্যায় ধারণা মনে মনে পোষণ করিয়া রাখিবেন, সে হইতেই পারে না। এতদিন তিনি অক্ষুণ্ণ বিশ্বাসে তাহাকে ঘরে স্থান দিয়া পালন করে আসিতেছিলেন। সেই বিশ্বাস যে অমল কোনো অংশে আঘাত দেয় নাই, সে কথা দাদাকে না বুঝাইয়া সে কেমন করিয়া যাইবে? ভূপতি তখন আত্মীয়ের কৃতজ্ঞতা, পাওনাদারদের তাড়না, উচ্ছৃঙ্খল হিসাবপত্র এবং শূন্য তহবিল লইয়া মাথায় হাত দিয়া ভাবিতেছিল। তাহার এই শুষ্ক মনোদুঃখের কেহ দোসর ছিল না। চিত্তবেদনা এবং ঋণের সঙ্গে একলা দাঁড়াইয়া যুদ্ধ করিবার জন্য ভূপতি প্রস্তুত হইতেছিল। এমন সময় অমল ঝড়ের মতো ঘরের মধ্যে প্রবেশ করিল। ভূপতি নিজের অগাধ চিন্তার মধ্যে হইতে হঠাৎ চমকিয়া উঠিয়া কহিল, খবর কি অমল? অকস্মাৎ মনে হইল অমল বুঝি আর একটা কি গুরুতর সংবাদ লইয়া আসিয়াছে। অমল কহিল, দাদা, আমার উপরে তোমার কি কোনো রকম সন্দেহের কারণ রয়েছে? ভূপতি আশ্চর্য হইয়া কহিল, তোমার উপরে সন্দেহ? মনে মনে ভাবিল, সংসার যেরূপ দেখিতেছি তাহাতে কোনোদিন অমলকেও সন্দেহ করিব আশ্চর্য নই। অমল কহিল, বৌঠান কি আমার চরিত্র সম্বন্ধে তোমার কাছে কোনোরকম দোষারোপ করেছেন? ভূপতি বলিল, ওহ, এই ব্যাপার, বাঁচা গেল।
স্নেহের অভিমান। সে মনে করিয়াছিল সর্বনাশের উপর বুঝি আর একটা কিছু সর্বনাশ ঘটিয়াছে, কিন্তু গুরুতর সংকটের সময়েও এই সকল তুচ্ছ বিষয়ে কর্ণপাত করিতে হয়। সংসার এই দিকে সাঁকো নাড়াইবে, অথচ এই সাঁকোর উপর দিয়ে তাহার শাকের আঁটিগুলো পার করিবার জন্য তাগিদ করিতেও ছাড়িবে না। অন্য সময় হইলে ভূপতি অমলকে পরিহাস করিত, কিন্তু আজ তাহার সেই প্রফুল্লতা ছিল না। সে বলিল, পাগল হয়েছ নাকি? অমল আবার জিজ্ঞাসা করিল, বৌঠান কিছু বলেননি? ভূপতি বলিল, তোমাকে ভালোবাসেন বলে যদি কিছু বলে থাকেন তাতে রাগ করবার কোনো কারণ নেই। অমল বলিল, কাজকর্মের চেষ্টা এখন আমার অন্যত্র যাওয়া উচিত। ভূপতি ধমক দিয়া কহিল, অমল, তুমি কি ছেলে মানুষই করছো তার ঠিক নেই। এখন পড়াশোনা করো, কাজকর্ম পরে হবে। অমল বিমর্ষ মুখে চলিয়া আসিল। ভূপতি তাহার কাগজের গ্রাহকদের মূল্যপ্রাপ্তির তালিকার সহিত 3 বৎসরের জমা খরচের হিসাব মিলাইতে বসিয়া গেল। অমল স্থির করিল, বৌঠানের সঙ্গে মোকাবিলা করিতে হইবে। এই কথাটা শেষ না করিয়া ছাড়া হইবে না। বৌঠানকে সে সকল শক্ত শক্ত কথা শুনাইবে, মনে মনে তাহা আবৃত্তি করিতে লাগিল। মন্দা চলিয়া গেলে চারু সংকল্প করিল, অমলকে সে নিজে হইতে ডাকিয়া পাঠাইবে, তাহার রোষ শান্তি করিবে, কিন্তু একটা লেখার উপলক্ষ করিয়া ডাকিতে হইবে। অমলেরই একটা লেখার অনুকরণ করিয়া অমাবস্যার আলো নামে সে একটা প্রবন্ধ ফাঁদিয়াছে। চারু এটুকু বুঝিয়াছে যে তাহার স্বাধীন চাঁদের লেখা অমল পছন্দ করে নাই। পূর্ণিমা তাহার সমস্ত আলোক প্রকাশ করিয়া ফেলে বলিয়া চারু তাহার নূতন রচনায় পূর্ণিমাকে অত্যন্ত ভর্ৎসনা করিয়া লজ্জা দিতেছে। লিখিতেছে, অমাবস্যার অতল স্পর্শ অন্ধকারের মধ্যে 16 কলা চাঁদের সমস্ত আলোক স্তরে স্তরে আবদ্ধ হইয়া আছে, তাহার এক রশ্মিও হারাইয়া যায় নাই, তাই পূর্ণিমার উজ্জ্বলতা অপেক্ষা অমাবস্যার কালিমা পরিপূর্ণতর, ইত্যাদি। অমল নিজের সকল লেখাই সকলের কাছে প্রকাশ করে এবং চারু তাহা করে না। পূর্ণিমা অমাবস্যার তুলনার মধ্যে কি সেই কথাটারই আভাস আছে? এদিকে এই পরিবারের তৃতীয় ব্যক্তি ভূপতি কোনো আসন্ন ঋণের তাগিদ হইতে মুক্তি লাভের জন্য তাহার পরম বন্ধু মতিলালের কাছে গিয়াছিল। মতিলালকে সংকটের সময় ভূপতি কয়েক হাজার টাকা ধার দিয়েছিল। সেই দিন অত্যন্ত বিব্রত হইয়া সেই টাকাটা চাহিতে গিয়াছিল। মতিলাল স্নানের পর গা খুলিয়া পাখায় হাওয়া লাগাইতেছিল এবং একটা কাঠের বাক্সের উপর কাগজ মেলিয়া অতি ছোট অক্ষরে সহস্র দুর্গা নাম লিখিতেছিল। ভূপতিকে দেখিয়া অত্যন্ত হৃদ্যতার স্বরে কহিল, এসো এসো, আজকাল তো তোমার দেখাই পাওয়ার জো নেই। মতিলাল টাকার কথা শুনিয়া আকাশ পাতাল চিন্তা করে কহিল, কোন টাকার কথা বলছো? এর মধ্যে তোমার কাছ থেকে কিছু নিয়েছি নাকি? ভূপতি সাল তারিখ স্মরণ করাইয়া দিলে মতিলাল কহিল, ও, সেটা তো অনেক দিন হলো তামাদি হয়ে গেছে। ভূপতির চক্ষে তাহার চতুর্দিকের চেহারা সমস্ত যেন বাদল হইয়া গেল। সংসারে যে অংশ হইতে মুখোশ খসিয়া পড়িল সে দিকটা দেখিয়া আতঙ্কে ভূপতির শরীর কণ্টকিত হইয়া উঠিল। হঠাৎ বন্যা আসিয়া পড়িলে ভীত ব্যক্তি যেখানে সকলের চেয়ে উচ্চ চূড়া দেখে সেইখানে যেমন ছুটিয়া যায়, সংশয়াক্রান্ত বহিঃসংসার হইতে ভূপতি তেমনি বেগে অন্তঃপুরে প্রবেশ করিল। মনে মনে কহিল, আর যাই হোক, চারু তো আমাকে বঞ্চনা করিবে না। চারু তখন খাটে বসিয়া কোলের উপর বালিশ এবং বালিশের উপর খাতা রাখিয়া ঝুঁকিয়া পড়িয়া এক মনে লিখিতেছিল। ভূপতি যখন নিতান্ত তাহার পাশে এসে দাঁড়াইল তখনই তাহার চেতনা হইল। তাড়াতাড়ি তাহার খাতাটা পায়ের নিচে চাপিয়া ধরিল। মনে যখন বেদনা থাকে তখন অল্প আঘাতেই গুরুতর ব্যথা বোধ হয়। চারু এমন অনাবশ্যক সত্বরতার সহিত তাহার লেখা গোপন করিল দেখিয়া ভূপতির মনে বাজিল। ভূপতি ধীরে ধীরে কাঠের উপর চারুর পাশে বসিল। চারু তাহার রচনা স্রোতে অনপেক্ষিত বাধা পাইয়া এবং ভূপতির কাছে হঠাৎ খাতা লুকাইবার ব্যস্ততায় অপ্রতিভ হইয়া কোনো কথায় যোগাইয়া উঠতে পারিল না। সেদিন ভূপতির নিজের কিছু দেওয়ার বা কহিবার ছিল না। সে রিক্ত হস্তে চারুর নিকটে প্রার্থী হইয়া আসিয়াছিল। চারুর কাজ হইতে আশঙ্কাধর্মী ভালোবাসার একটা কোনো প্রশ্ন, একটা কিছু আদর পাইলে তাহার ক্ষত যন্ত্রণার ওষুধ পড়িত। কিন্তু হ্যাঁ দে লক্ষ্মী হইল লক্ষ্মী ছাড়া এক মুহূর্তের প্রয়োজনে প্রীতি ভাণ্ডারের চাবি চারু যেন কোনোখানে খুঁজিয়া পাইল না। উভয়ের সুকঠিন মৌনে ঘরের নীরবতা অত্যন্ত নিবিড় হইয়া আসিল। খানিকক্ষণ নিতান্ত চুপচাপ থাকিয়া ভূপতি নিঃশ্বাস ফেলিয়া খাট ছেড়ে উঠিল এবং ধীরে ধীরে বাহিরে চলিয়া আসিল। সেই সময় অমল বিস্তর শক্ত শক্ত কথা মনের মধ্যে বোঝাই করিয়া লইয়া চারুর ঘরে দ্রুতপদে আসিতেছিল।
পথের মধ্যে অমল ভূপতির অত্যন্ত শুষ্ক বিবর্ণ মুখ দেখিয়া উদ্বিগ্ন হইয়া থামিল। জিজ্ঞাসা করিল, দাদা, তোমার অসুখ করেছে? অমলের স্নিগ্ধ স্বর শুনিবা মাত্র হঠাৎ ভূপতির সমস্ত হৃদয় তাহার অশ্রুরাশি লইয়া বুকের মধ্যে যেন ফুলিয়া উঠিল। কিছুক্ষণ কোনো কথা বাহির হইল না। সবলে আত্মসংবরণ করিয়া ভূপতি আর্দ্রস্বরে কহিল, কিছু হয়নি অমল। এবারে কাগজে তোমার কোনো লেখা বেরোচ্ছে কি? অমল শক্ত শক্ত কথা যাহা সঞ্চয় করিয়াছিল তাহা কোথায় গেল? তাড়াতাড়ি চারুর ঘরে আসিয়া জিজ্ঞাসা করিল, বৌঠান, দাদার কী হয়েছে বলো দেখি। চারু কহিল, কই তা তো কিছু বুঝতে পারলুম না। অন্য কাগজে বোধ হয় ওর কাগজকে গাল দিয়ে থাকবে। অমল মাথা নাড়িল। না ডাকিতেই অমল আসিল এবং সহজভাবে কথাবার্তা আরম্ভ করিয়া দিল। দেখিয়া চারু অত্যন্ত আরাম পাইল। একেবারে লেখার পড়ায় কথায় পড়িল। কহিল, আজ আমি অমাবস্যার আলো বলে একটা লেখা লিখছিলুম, আর একটু হলেই তিনি সেটা দেখে ফেলছিলেন। চারু নিশ্চয়ই স্থির করিয়াছিল তাহার নতুন লেখাটা দেখিবার জন্য অমল পীড়াপিড়ি করিবে। সেই অভিপ্রায়ে খাতাখানা একটু নাড়াচাড়া করিল, কিন্তু অমল একবার তীব্র দৃষ্টিতে কিছুক্ষণ চারুর মুখের দিকে চাহিল। কি বুঝিল, কি ভাবিল জানি না, চকিত হইয়া উঠিয়া পড়িল। পর্বত পথে চলিতে চলিতে হঠাৎ একসময়ে মেঘের কুয়াশা কাটিবা মাত্র পথিক যেন চমকিয়া দেখিল সে সহস্রহস্ত গভীর গহরের মধ্যে পা বাড়াইতে যাইতেছিল। অমল কোনো কথা না বলিয়া একেবারে ঘর হইতে বাহির হইয়া গেল। চারু অমলেরই অভূতপূর্ব ব্যবহারের কোনো তাৎপর্য বুঝিতে পারিল না। পরদিন ভূপতি আবার অসময়ে শয়নঘরে আসিয়া চারুকে ডাকাইয়া আনাইল। কহিল, চারু, অমলের বেশ একটি ভালো বিবাহের প্রস্তাব এসেছে। চারু অন্যমনস্ক ছিল। কহিল, ভালো কি এসেছে? ভূপতি বলিল, বিয়ের সম্বন্ধ। চারু বলিল, কেন, আমাকে কি পছন্দ হলো না? ভূপতি উচ্চস্বরে হাসিয়া উঠিল। কহিল, তোমাকে পছন্দ হলো কি না সে কথা এখনও অমলকে জিজ্ঞাসা করা হয়নি। যদি বা হয়ে থাকে, আমার তো একটা ছোটোখাটো দাবি আছে, সে আমি ফস করে ছাড়ছি নে। চারু বলিল, আহ, কি বকছো, তার ঠিক নেই। তুমি যে বললে তোমার বিয়ের সম্বন্ধ এসেছে। চারুর মুখ লাল হইয়া উঠিল। ভূপতি বলিল, তাহলে কি ছুটে তোমাকে খবর দিতে আসতুম? বকশিস পাওয়ার তো আশা ছিল না। চারু বলিল, অমলের সম্বন্ধ হয়েছে? বেশ তো, তাহলে আর দেরি কেন? ভূপতি বলিল, বর্ধমানের উকিল রঘুনাথবাবু তার মেয়ের সঙ্গে বিবাহ দিয়ে অমলকে বিলেতে পাঠাতে চায়। চারু বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল, বিলেত? ভূপতি বলিল, হ্যাঁ, বিলেত। চারু বলিল, অমল বিলেত যাবে? বেশ মজা তো। বেশ হয়েছে, ভালোই হয়েছে। তা তুমি তাকে একবার বলে দেখো। ভূপতি বলিল, আমি বলবার আগে তুমি তাকে একবার ডেকে বুঝিয়ে বললে ভালো হয় না? চারু বলিল, আমি তো ৩,০০০ বার বলেছি, সে আমার কথা রাখে না, আমি তাকে বলতে পারবো না। ভূপতি বলিল, তোমার কি মনে হয় সে করবে না? চারু বলিল, আরও তো অনেকবার চেষ্টা দেখা গেছে, কোনো মতে তো রাজি হয়নি। ভূপতি বলিল, কিন্তু এবারকার এই প্রস্তাবটা তার পক্ষে ছাড়া উচিত হবে না। আমার অনেক দেনা হয়ে গেছে, অমলকে আমি তো আর সেই রকম করে আশ্রয় দিতে পারবো না। ভূপতি অমলকে ডাকিয়া পাঠাইল। অমল আসিলে তাহাকে বলিল, বর্ধমানের উকিল রঘুনাথবাবুর মেয়ের সঙ্গে তোমার বিয়ের প্রস্তাব এসেছে। তার ইচ্ছে বিবাহ দিয়ে তোমাকে বিলেতে পাঠিয়ে দেবেন। তোমার কি মত? অমল কহিল, তোমার যদি অনুমতি থাকে, আমার এতে কোনো অমত নেই। অমলের কথা শুনিয়া উভয় আশ্চর্য হইয়া গেল। সে যে বলিবা মাত্রই রাজি হইবে এ কেহ মনে করে নাই। চারু তীব্রস্বরে ঠাট্টা করে কহিল, দাদার অনুমতি থাকলেই উনি মত দেবেন। কি আমার কথার বাধ্য ছোট ভাই? দাদার পরে ভক্তি এতদিন কোথায় ছিল ঠাকুরপো? অমল উত্তর না দিয়া একটুখানি হাসিবার চেষ্টা করিল। অমলের নিরুত্তরে চারু যেন তাহাকে চেতাইয়া তুলিবার জন্য দ্বিগুণতর ঝাঁজের সঙ্গে বলিল, তার চেয়ে বলো না কেন, নিজের ইচ্ছে গেছে। এতদিন ভান করে থাকবার কি দরকার ছিল যে বিয়ে করতে চাও না? পেটে খিদে, মুখে লাজ। ভূপতি পরিহাস করে বলিল, অমল তোমার খাতিরেই এতদিন খিদে চেপে রেখেছিল, পাছে ভাজের কথা শুনে তোমার হিংসা হয়। চারু এই কথায় লাল হইয়া উঠিয়া কোলাহল করে বলতে লাগল, হিংসে? তা বই কি, কক্ষণ আমার হিংসে হয় না। ওই রকম করে বলা তোমার ভারী অন্যায়। ভূপতি বলিল, ওই দেখো, নিজের স্ত্রীকে ঠাট্টাও করতে পারবো না। চারু বলিল, না, ওই রকম ঠাট্টা আমার ভালো লাগে না। ভূপতি বলিল, আচ্ছা, গুরুতর অপরাধ করেছি, মাফ করো। যা হোক, বিয়ের প্রস্তাবটা তাহলে স্থির। অমল কহিল, হাঁ। চারু কহিল, মেয়েটি ভালো কি মন্দ তাও বুঝি একবার দেখতে যাওয়ারও তর সইল না? তোমার যে এখন দশা হয়েছে তা তো একটু আভাসেও প্রকাশ করনি। ভূপতি বলিল, অমল, মেয়ে দেখতে চাও তো তার বন্দোবস্ত করি। খবর নিয়েছি মেয়েটি সুন্দরী। অমল বলল, না, দেখবার দরকার দেখিনি। চারু বলিল,
ওর কথা শোনো কেন? সে কি হয় কোণে না দেখে বিয়ে হবে? ও না দেখতে চায়, আমরা তো দেখে নেব। অমল কহিল, না দাদা, ওই নিয়ে মিথ্যা দেরি করবার দরকার নেই। চারু বলিল, কাজ নেই বাপু, দেরি করে বুক ফেটে যাবে। তুমি টোপর মাথায় দিয়ে এখনই বেরিয়ে পড়ো। কি জানি তোমার 7 রাজার ধন মানিকটি যদি আর কেউ কেড়ে নিয়ে যায়। অমলকে চারুর কোনো ঠাট্টাতেই কিছুমাত্র বিচলিত করিতে পারিল না। চারু বলিল, বিলেতে পালাবার জন্য তোমার মনটা বুঝি দৌড়চ্ছে? কেন, এখানে আমরা তোমাকে মারছিলুম না ধরছিলুম? হ্যাট কোট পরে সাহেব না সাজলে এখনকার ছেলেদের মন ওঠে না। ঠাকুরপো, বিলেত থেকে ফিরে এসে আমাদের মতো কালো আদমিদের চিনতে পারবে তো? অমল কহিল, তাহলে আর বিলেত যাওয়া কি করতে? ভূপতি হাসিয়া কহিল, কালো রূপ ভোলবার জন্যেই তো 7 সমুদ্র পেরোনো। তা ভয় কি চারু, আমরা রইলুম, কালোর ভক্তের অভাব হবে না। ভূপতি খুশি হইয়া তখনই বর্ধমানে চিঠি পাঠাইয়া দিল। বিবাহের দিন স্থির হইয়া গেল। ইতিমধ্যে কাগজখানা তুলিয়া দিতে হইল। ভূপতি খবর আর যোগাইয়া উঠিতে পারিল না। লোকসাধারণ নামক একটি বিপুল নির্মম পদার্থের যে সাধনায় ভূপতি দীর্ঘকাল দিনরাত্রি একান্ত মনে নিযুক্ত ছিল, সেটা যেন মুহূর্তে বিসর্জন দিতে হইল। ভূপতির জীবনে সমস্ত চেষ্টা যে অভ্যস্ত পথে গত 12 বৎসর অবিচ্ছেদে চলিয়া যাইতেছিল, সেটা হঠাৎ এক জায়গায় যেন জলের মাঝখানে আসিয়া পড়িল। ইহার জন্য ভূপতি বিন্দুমাত্র প্রস্তুত ছিল না। অকস্মাৎ বাধাপ্রাপ্ত তাহার এতদিনকার সমস্ত উদ্যমকে সে কোথায় ফিরাইয়া লইয়া যাইবে। তাহারা যেন উপবাসী অনাথ শিশু সন্তানের মতো ভূপতির মুখের দিকে চাহিল। ভূপতি তাহাদিগের আপন অন্তঃপুরে করুণাময়ী শুশ্রূষাপরায়ণা নারীর কাছে আনিয়া দাঁড় করাইল। নারী তখন কি ভাবিতেছিল? সে মনে মনে বলিতেছিল, এ কি আশ্চর্য, অমলের বিবাহ হইবে, সে তো খুবই ভালোই, কিন্তু এতকাল পরে আমাদের ছাড়িয়া পরের ঘরে বিবাহ করিয়া বিলাত চলে যাইবে, ইহাতে তাহার মনে একবারও একটুখানিও দ্বিধা জন্মিল না। এতদিন ধরিয়া তাহাকে যে আমরা এত যত্ন করিয়া রেখেছিলাম, আর যেমনি বিদায় লইবার একটুখানি ফাঁক পাইল অমনি কোমর বাঁধিয়া প্রস্তুত হইল, যেন এতদিন সুযোগের অপেক্ষা করিতেছিল। অথচ মুখে কতই মিষ্ট, কতই ভালোবাসা, মানুষকে চিনিবার জো নেই। কে জানিত যে লোক এত লিখিতে পারে তাহার হৃদয় কিছুমাত্র নাই। নিজের হৃদয়ে প্রাচুর্যের সহিত তুলনা করিয়া চারু অমলের শূন্য হৃদয়কে অত্যন্ত অবজ্ঞা করিতে অনেক চেষ্টা করিল, কিন্তু পারিল না। ভেতরে ভেতরে নিয়ত একটা বেদনার উপবেগ তপ্ত শূলের মতো তাহার অভিমানকে ঠেলিয়া ঠেলিয়া তুলিতে লাগিল। অমল আজ বাদে কাল চলিয়া যাইবে, তবু এই কয়দিন তাহার দেখা নাই। আমাদের মধ্যে যে পরস্পর একটা মনান্তর হইয়াছিল, সেটা মিটাইয়া লইবার আর অবসরও হইল না। চারু প্রতিক্ষণে মনে মনে করে যে অমল আপনি আসিবে, তাহাদের এতদিনকার খেলাধুলা এমন করিয়া ভাঙিবে না, কিন্তু অমল আর আসবেই না। অবশেষে যখন যাত্রার দিন অত্যন্ত নিকটবর্তী হইয়া আসিল, তখন চারু নিজেই অমলকে ডাকিয়া পাঠাইল। অমল বলিল, আর একটু পরে যাচ্ছি। চারু তাহাদের এই বারান্দার চৌকিটাতে গিয়া বসিল। সকালবেলা হইতে ঘন ঘন মেঘ করিয়া গুমোট হইয়া আছে। চারু তাহার খোলা চুল এলো করিয়া মাথায় জড়াইয়া একটি হাত পাখা লইয়া ক্লান্ত দেহে অল্প অল্প বাতাস করিতে লাগিল। অত্যন্ত দেরি হইল। ক্রমে তাহার হাত পাখা আর চলিল না। রাগ, দুঃখ, অধৈর্য তাহার বুকের ভিতর ফুটিয়া উঠিল। মনে মনে বলিল, নাই আসিল অমল, তাতেই বাকি। কিন্তু তবু পদশব্দ মাত্রেই তাহার মন দ্বারের দিকে ছুটিয়া যাইতে লাগিল। দূর গির্জায় 11টা বাজিয়া গেল। স্নানান্তে এখনই ভূপতি খাইতে আসিবে। এখনও 8 ঘণ্টা সময় আছে। এখনও অমল যদি আসে, যেমন করিয়া হোক তাহাকে কয়দিনের নীরব ঝগড়া আজ মিটাইয়া ফেলিতেই হইবে। অমলকে এমনভাবে বিদায় দেওয়া যাইতে পারে না। এই সমবয়সী দেওর ভাজের মধ্যে যে চিরন্তর মধুর সম্বন্ধটুকু আছে, অনেক ভাব আড়ি, অনেক স্নেহের দৌরাত্ম্য, অনেক বিশ্রদ্ধ সুখালোচনা বিজড়িত একটি চিরচ্ছায়াময় লতাবিতান, অমল সে কি আজ ধুলাই লুটাইয়া দিয়া বহুদিনের জন্য বহুদূরে চলিয়া যাইবে? একটু পরিতাপ হইবে না? তাহার তলে কি শেষ জলও সিঞ্চন করিয়া যাইবে না? তাহাদের অনেক দিনের দেওর ভাজ সম্বন্ধের শেষ অশ্রুজল 8 ঘণ্টা প্রায় অতীত হয়। এলো খোঁপা খুলিয়া খানিকটা চুলের গুচ্ছ চারু দ্রুত বেঙে আঙুলে জড়াইতে এবং খুলিতে লাগিল। অশ্রু সম্বরণ করার যায় না। চাকর আসিয়া কহিল, মা ঠাকুরুন, বাবুর জন্যে
ডাব বের করে দিতে হবে। চারু আঁচল হইতে ভাঁড়ারের চাবি খুলিয়া ঝন করিয়া চাকরের পায়ের কাছে ফেলিয়া দিল। সে আশ্চর্য হইয়া চাবি লইয়া চলিয়া গেল। চারুর বুকের কাছ হইতে কি একটা ঠেলিয়া কণ্ঠের কাছে উঠিয়া আসিতে লাগিল। যথাসময়ে ভূপতি সহাস্য মুখে খাইতে আসিল। চারু পাখা হাতে আহার স্থানে উপস্থিত হইয়া দেখিল অমল ভূপতির সঙ্গে আসিয়াছে। চারু তাহার মুখের দিকে চাহিল না। অমল জিজ্ঞাসা করিল, বৌঠান, আমাকে ডাকছ? চারু কহিল, না, এখন আর দরকার নেই। অমল কহিল, তাহলে আমি যাই? আমার আবার অনেক গোছগাছ আছে। চারু তখন দীপ্ত চক্ষে একবার অমলের মুখের দিকে চাহিল, কহিল, যাও। অমল চারুর মুখের দিকে একবার চাহিয়া চলিয়া গেল। আহার আনতে ভূপতি কিছুক্ষণ চারুর কাছে বসিয়া থাকে। আজ দেনা পাওনা হিসাবপত্রের হাঙ্গামে ভূপতি অত্যন্ত ব্যস্ত, তাই আজ অন্তঃপুরে বেশিক্ষণ থাকিতে পারিবে না বলিয়া কিছু ক্ষুণ্ণ হইয়া কহিল, আজ আর আমি বেশিক্ষণ বসতে পারছি নে, আজ অনেক ঝঞ্ঝাট। চারু বলিল, তা যাও না। ভূপতি ভাবিল চারু অভিমান করিল, বলিল, তাই বলে যে এখনই যেতে হবে তা নয়, একটু জিরিয়ে যেতে হবে, বলিয়া বসিল। দেখিল চারু বিমর্ষ হইয়া আছে। ভূপতি অনুতপ্ত চিত্তে অনেকক্ষণ বসিয়া রহিল, কিন্তু কোনো মতেই কথা জমাইতে পারিল না। অনেকক্ষণ কথোপকথনের বৃথা চেষ্টা করিয়া ভূপতি কহিল, অমল তো কাল চলে যাচ্ছে, কিছুদিন তোমার বোধ হয় খুব একলা বোধ হবে। চারু তাহার কোনো উত্তর না দিয়া যেন কি একটা আনিতে চট করিয়া অন্য ঘরে চলিয়া গেল। ভূপতি কিয়ৎক্ষণ অপেক্ষা করিয়া বাইরে প্রস্থান করিল। চারু আজ অমলের মুখের দিকে চাহিয়া লক্ষ্য করিয়াছিল, অমল এই কয়দিনেই অত্যন্ত রোগা হইয়া গেছে। তাহার মুখে তরুণতার সে স্ফূর্তি একেবারে নাই। ইহাতে চারু সুখও পাইল না, বেদনাও বোধ করিল না। আসন্ন বিচ্ছেদই যে অমলকে ক্লিষ্ট করিতেছে, চারুর তাহাতে সন্দেহ রইল না। কিন্তু তবু অমলের এমন ব্যবহার কেন? কেন সে দূরে দূরে পালাইয়া বেড়াইতেছে? বিদায়কালকে কেন সে ইচ্ছাপূর্বক এমন বিরোধ তিক্ত করিয়া তুলিতেছে? বিছানায় শুইয়া ভাবিতে ভাবিতে সে হঠাৎ চমকিয়া উঠিয়া বসিল। হঠাৎ মন্দার কথা মনে পড়িল। যদি এমন হয় অমল মন্দাকে ভালোবাসে, মন্দা চলিয়া গেছে বলিয়াই যদি অমল এমন করিয়াছে, ছি, অমলের মন কি এমন হইবে? এত ক্ষুদ্র, এমন কলুষিত? বিবাহিত রমণীর প্রতি তাহার মন যাইবে? অসম্ভব। সন্দেহকে একান্ত চেষ্টায় দূর করিয়া দিতে চাহিল, কিন্তু সন্দেহ তাহাতে সবলে দংশন করিয়া লইল। এমনি করিয়া বিদায়কাল আসিল। মেঘ পরিষ্কার হইল না। অমল আসিয়া কম্পিত কণ্ঠে কহিল, বৌঠান, আমার যাওয়ার সময় হয়েছে। তুমি এখন থেকে দাদাকে দেখো, তার বড় সংকটের অবস্থা, তুমি ছাড়া তার আর সান্ত্বনার কোনো পথ নেই। অমল ভূপতির বিষণ্ণ ম্লান ভাব দেখিয়া সন্ধান দ্বারা তাহার দুর্গতির কথা জানিতে পারিয়াছিল। ভূপতি যে কিরূপ নিঃশব্দে আপন দুঃখ দুর্দশার সহিত একলা লড়াই করিতেছে, কাহারও কাছে সাহায্য বা সান্ত্বনা পায় নাই, অথচ আপন আশ্রিত পালিত আত্মীয় স্বজনদিগকে এই প্রলয় সংকটে বিচলিত হইতে দেয় নাই, ইহা সে চিন্তা করিয়া চুপ করিয়া রহিল। তাহার ফলে সে চারুর কথা ভাবিল, নিজের কথা ভাবিল, কর্ণমূল লোহিত হইয়া উঠিল। সবেগে বলিল, চুলোই জাগা আষাঢ়ের চাঁদ আর অমাবস্যার আলো। আমি ব্যারিস্টার হয়ে এসে দাদাকে যদি সাহায্য করতে পারি, তবেই আমি পুরুষ মানুষ। গত রাত্রি সমস্ত রাত জাগিয়া চারু ভাবিয়া রেখিয়াছিল অমলকে বিদায়কালে কি কথা বলিবে। সহাস্যে, অভিমান এবং প্রফুল্ল ঔদাসীন্যের দ্বারা মাজিয়া মাজিয়া সেই কথাগুলিকে সে মনে মনে উজ্জ্বল ও শানিত করিয়া তুলিয়াছিল। কিন্তু বিদায় দেওয়ার সময় চারুর মুখে কোনো কথাই বাহির হইল না। সে কেবল বলিল, চিঠি লিখবে তো অমল? অমল ভূমিতে মাথা রাখিয়া প্রণাম করিল। চারু ছুটিয়া শয়ন ঘরে গিয়া দ্বার বন্ধ করিয়া দিল। ভূপতি বর্ধমানে গিয়া অমলের বিবাহ অন্তে তাহাকে বিলাতে রওনা করিয়া ঘরে ফিরিয়া আসিল। নানা দিক হইতে ঘা খাইয়া বিশ্বাসপরায়ণ ভূপতির মনে বহিঃসংসারের প্রতি একটা বৈরাগ্যের ভাব আসিয়াছিল। সভা সমিতি মেলামেশা কিছুই তাহার ভালো লাগিল না। মনে হইল, এইসব লইয়া আমি এতদিন কেবল নিজেকেই ফাঁকি দিলাম, জীবনের সুখের দিন বৃথা হইয়া গেল এবং সার ভাগ আবর্জনা কুণ্ডে ফেলিলাম। ভূপতি মনে মনে কহিল, যাক, কাগজটা গেল, ভালোই হইল, মুক্তি লাভ করিলাম। সন্ধ্যার সময় আঁধারের সূত্রপাত দেখিলেই পাখি যেমন করিয়া নিড়ে ফিরিয়া আসে, ভূপতি সেইরূপ তাহার দীর্ঘদিনের সঞ্চরণ ক্ষেত্র পরিত্যাগ করিয়া অন্তঃপুরে চারুর কাছে চলিয়া আসিল। মনে মনে স্থির করিল, বাস, এখন আর কোথাও নয়, এইখানে আমার স্থিতি। যে কাগজের জাহাজটা লইয়া সমস্ত দিন লেখা করিতাম সেটা ডুবিল, এখন ঘরে চলি। বোধ করি ভূপতির একটা সাধারণ সংস্কার ছিল, স্ত্রীর উপর অধিকার কাহাকেও অর্জন করিতে হয় না,
স্ত্রী ধ্রুবতারার মতো নিজের আলো নিজেই জ্বালিয়ে রাখে, হাওয়ায় নেবে না, তেলের অপেক্ষা করে না। বাহিরে যখন ভাঙচুর আরম্ভ হইল তখন অন্তঃপুরে কোনো খিলানে ফাটল ধরিয়াছে কিনা তাহা একবার পরখ করিয়া দেখার কথাও ভূপতির মনে স্থান পায় নাই। ভূপতি সন্ধ্যার সময় বর্ধমান হইতে বাড়ি ফিরে আসিল। তাড়াতাড়ি মুখ হাত ধুইয়া সকাল সকাল খাইল। অমলের বিবাহ ও বিলাত যাত্রার আদ্যপান্ত বিবরণ শুনিবার জন্য স্বভাবতই চারু একান্ত উৎসুক হইয়া আছে স্থির করিয়া ভূপতি আজ কিছুমাত্র বিলম্ব করিল না। ভূপতি শোবার ঘরে বিছানায় গিয়া শুইয়া গুড়গুড়ির সুদীর্ঘ নল টানিতে লাগিল। চারু এখনও অনুপস্থিত বোধ করি গৃহকার্য করিতেছে। তামাক পুড়িয়া শ্রান্ত ভূপতির ঘুম আসতে লাগিল। ক্ষণে ক্ষণে ঘুমের ঘোর ভাঙিয়া চমকিয়া জাগিয়া উঠিল। সে ভাবিতে লাগিল, এখনও চারু আসিতেছে না কেন? অবশেষে ভূপতি থাকিতে না পারিয়া চারুকে ডাকিয়া পাঠাইল। ভূপতি জিজ্ঞাসা করিল, চারু, আজ যে এত দেরি করলে? চারু তাহার জবাবদিহি না করিয়া কহিল, হাঁ, আজ দেরি হয়ে গেল। চারুর আগ্রহপূর্ণ প্রশ্নের জন্য ভূপতি অপেক্ষা করিয়া রহিল। চারু কোনো প্রশ্ন করিল না। ইহাতে ভূপতি কিছু ক্ষুণ্ণ হইল। তবে কি চারু অমলকে ভালোবাসে না? অমল যতদিন উপস্থিত ছিল ততদিন চারু তাহাকে লইয়া আমোদ আহ্লাদ করিল, আর যেই চলিয়া গেল অমনি তাহার সম্বন্ধে উদাসীন। এইরূপ বিসদৃশ্য ব্যবহারে ভূপতির মনে খটকা লাগিল। সে ভাবিতে লাগিল, তবে কি চারুর হৃদয়ের গভীরতা নেই? কেবল সে আমোদ করিতেই জানে, ভালোবাসিতে পারে না। মেয়ে মানুষের পক্ষে এইরূপ নিরাসক্ত ভাব তো ভালো নয়। চারু ও অমলের সখিত্বে ভূপতি আনন্দ বোধ করিত। এই দুজনের ছেলে মানুষই আড়ি ও ভাব, খেলা ও মন্ত্রণা তাহার কাছে সুমিষ্ট কৌতুকাবহ ছিল। অমলকে চারু সর্বদা যে যত্ন আদর করিত, তাহাতে চারুর সুকোমল হৃদয়ালুতার পরিচয় পাইয়া ভূপতি মনে মনে খুশি হইত। আজ আশ্চর্য হইয়া ভাবিতে লাগিল, সে সমস্তই কি ভাষা ভাষা? হৃদয়ের মধ্যে তাহার কোনো ভিত্তি ছিল না। ভূপতি ভাবিল, চারুর হৃদয় যদি না থাকে তবে কোথায় ভূপতি আশ্রয় পাইবে? অল্পে অল্পে পরীক্ষা করিবার জন্য ভূপতি কথা পাড়িল, চারু, তুমি ভালো ছিলে তো? তোমার শরীর খারাপ নেই? চারু সংক্ষেপে উত্তর দিল, ভালোই আছি। ভূপতি বলিল, অমলের তো বিয়ে চুকে গেল। এই বলিয়া ভূপতি চুপ করিল। চারু তৎকালোচিত একটা কোনো সঙ্গত কথা বলিতে অনেক চেষ্টা করিল, কোনো কথাই বাহির হইল না। সে আড়ষ্ট হইয়া রহিল। ভূপতি স্বভাবতই কখনো কিছু লক্ষ্য করিয়া দেখে না, কিন্তু অমলের বিদায় শোকে তাহার নিজের মনে লাগিয়া আছে বলিয়া চারুর ঔদাসীন্য তাহাকে আঘাত করিল। তাহার ইচ্ছা ছিল সমবেদনায় ব্যথিত চারুর সঙ্গে অমলের কথা আলোচনা করিয়া সে হৃদয় ভার লাঘব করিবে। ভূপতি বলিল, মেয়েটিকে দেখতে বেশ। চারু, ঘুমোচ্ছ? চারু কহিল, না। ভূপতি বলিল, বেচারা অমল একলা চলে গেল। যখন তাকে গাড়িতে উঠিয়ে দিলুম, সে ছেলে মানুষের মতো কাঁদতে লাগলো। দেখে এই বুড়ো বয়সে আমি আর চোখের জল রাখতে পারলুম না। গাড়িতে দুজন সাহেব ছিল। পুরুষ মানুষের কান্না দেখে তাদের ভারী আমোদ বোধ হলো। নির্বাণদ্বীপ শয়নঘরে বিছানার অন্ধকারের মধ্যে চারু প্রথমে পাশ ফিরিয়া শুইল। তাহার পর হঠাৎ তাড়াতাড়ি বিছানা ছাড়িয়া চলে গেল। ভূপতি চকিত হইয়া জিজ্ঞাসা করিল, চারু অসুখ করেছে? কোনে উত্তর না পাইয়া সে উঠিল। পাশে বারান্দা হইতে চাপা কান্নার শব্দ পাইয়া দ্রুত পদে গিয়া দেখিল, চারু মাটিতে পড়িয়া উপুড় হইয়া কান্না রোধ করিবার চেষ্টা করিতেছে। এইরূপ দুরন্ত শোকোচ্ছ্বাস দেখিয়া ভূপতি আশ্চর্য হইয়া গেল। ভাবিল, চারুকে কি ভুল বুঝিয়াছিলাম? চারুর স্বভাব এতই চাপা যে আমার কাছেও হৃদয়ের কোনো বেদনা প্রকাশ করিতে চাহে না। যাহাদের প্রকৃতি এইরূপ তাহাদের ভালোবাসা সুগভীর এবং তাদের বেদনাও অত্যন্ত বেশি। চারুর প্রেম সাধারণ স্ত্রীলোকের ন্যায় বাহির হইতে তেমন পরিদৃশ্যমান নহে। ভূপতি তাহা মনে মনে ঠাহর করিতে লাগিল। ভূপতি চারুর ভালোবাসার উচ্ছ্বাস কখনো দেখে নাই, আজ বিশেষ করিয়া বুঝিল। তাহার কারণ অন্তরের দিকেই চারুর ভালোবাসার গোপন প্রসার। ভূপতি নিজেও বাহিরে প্রকাশ করিতে অপটু। চারুর প্রকৃতিতেও হৃদয়াবেগের সুগভীর অন্তঃশীলতার পরিচয় পাইয়া সে একটা তৃপ্তি অনুভব করিল। ভূপতি তখন চারুর পাশে বসিয়া কোনো কথা না বলিয়া ধীরে ধীরে তাহার গায়ে হাত বুলাইয়া দিতে লাগিল। কি করিয়া সান্ত্বনা করিতে হয় ভূপতি তাহা জানা ছিল না। ইহা সে বুঝিল না। শোককে যখন কেউ অন্ধকারে কণ্ঠ চাপিয়া হত্যা করিতে চাহে, তখন সাক্ষী বসিয়া থাকিলে ভালো লাগে না। ভূপতি যখন তাহার খবরের কাগজ হইতে অবসর লইল, তখন নিজের ভবিষ্যতের একটা ছবি নিজের মনের মধ্যে আঁকিয়া লইয়াছিল। প্রতিজ্ঞা করিয়াছিল, কোনো প্রকার
দুরাশা দুশ্চেষ্টায় যাইবে না। চারুকে লইয়া পড়াশোনা, ভালোবাসা ও প্রতিদিনের ছোটোখাটো গার্হস্থ্য কর্তব্য পালন করিয়া চলিবে। মনে করিয়াছিল যে সকল ঘোর সুখ সবচেয়ে সুলভ অথচ সুন্দর, সর্বদাই নাড়াচড়ার যোগ্য অথচ পবিত্র নির্মল, সেই সহজলভ্য সুখগুলি দ্বারা তাহার জীবনের গৃহকোণটিকে সন্ধ্যা প্রদীপ জ্বালাইয়া নিভৃত শান্তির অবতারণা করিবে। হাসি, গল্প, পরিহাস, পরস্পরের মনোরঞ্জনের জন্য প্রত্যহ ছোটোখাটো আয়োজন, ইহাই অধিক চেষ্টা আবশ্যক হয় না, অথচ সুখ অপর্যাপ্ত হইয়া ওঠে। কার্যকালে দেখিল সহজ সুখ সহজ নহে। যাহা মূল্য দিয়া কিনিতে হয় না, তাহা যদি আপনি হাতের কাছে না পাওয়া যায়, তবে তার কোনো মতেই কোথাও খুঁজিয়া পাইবার উপায় থাকে না। ভূপতি কোনো মতেই চারুর সঙ্গে বেশ করিয়া জমাইয়া লইতে পারিল না। ইহাতে সে নিজেকেই দোষ দিল। ভাবিল 12 বৎসর কেবল খবরের কাগজ লিখিয়া স্ত্রীর সঙ্গে কি করিয়া গল্প করিতে হয় সে বিদ্যা একেবারে খোয়াইয়াছি। সান্ধ্যদ্বীপ জ্বালিতেই ভূপতি আগ্রহের সহিত ঘরে যায়। সে দুই একটা কথা বলে, চারু দুই একটা কথা বলে, তারপরে কি বলিবে ভূপতি কোনো মতেই ভাবিয়া পায় না। নিজের এই অক্ষমতায় স্ত্রীর কাছে সে লজ্জা বোধ করিতে থাকে। স্ত্রীকে লইয়া গল্প করা সে এতই সহজ মনে করিয়াছিল, অথচ মূঢ়ের নিকট ইহা এতই শক্ত। সভাস্থলে বক্তৃতা করা ইহার চেয়ে সহজ। যে সন্ধ্যাবেলায় ভূপতি হাস্যে, কৌতুকে, প্রণয়ে, আদরের রমণীয় করিয়া তুলিবে কল্পনা করিয়াছিল, সেই সন্ধ্যাবেলা কাটানো তাদের পক্ষে সমস্যার স্বরূপ হইয়া উঠিল। কিছুক্ষণ চেষ্টাপূর্ণ মৌনের পর ভূপতি মনে মনে উঠিয়া যায়, কিন্তু উঠিয়া গেলে চারু কি মনে করিবে এই ভাবিয়া উঠিতেও পারে না। বলে, চারু তাস খেলবে? চারু অন্য কোনো গতি না দেখিয়া বলে, আচ্ছা বলিয়া অনিচ্ছাক্রমে তাস পাড়িয়া আনে। নিতান্ত ভুল করিয়া অনায়াসে হারিয়া যায়। সে খেলায় কোনো সুখ থাকে না। ভূপতি অনেক ভাবিয়া একদিন চারুকে জিজ্ঞাসা করিল, চারু, মন্দাকে আনিয়া দিলে হয় না? তুমি নিতান্ত একলা পড়েছ। চারু মন্দার নাম শুনিয়াই জ্বলিয়া উঠিল, বলিল, না, মন্দাকে আমার দরকার নেই। ভূপতি হাসিল, মনে মনে খুশি হইল। সাধ্বীর যেখানে সতী ধর্মের কিছুমাত্র ব্যতিক্রম দেখে সেখানে ধৈর্য রাখিতে পারে না। বিদ্বেষের প্রথম ধাক্কা সামলাইয়া চারু ভাবিল, মন্দা থাকিলে সে হয়তো ভূপতিকে অনেকটা আমোদে রাখিতে পারিবে। ভূপতি তাহার নিকট হইতে যে মনের সুখ চায় সে তাহা কোনো মতে দিতে পারিতেছে না, ইহা চারু অনুভব করিয়া পীড়া বোধ করিতেছিল। ভূপতি জগৎ সংসারের আর সমস্ত ছাড়িয়া একমাত্র চারুর নিকট হইতে তাহার জীবনের সমস্ত আনন্দ আকর্ষণ করিয়া লইতে চেষ্টা করিতেছে। এই একাগ্র চেষ্টা দেখিয়া ও নিজের অন্তরের দৈন্য উপলব্ধি করিয়া চারু ভীত হইয়া পড়িয়াছিল। এমন করিয়া কতদিন কিরূপে চলিবে? ভূপতি আর কিছু অবলম্বন করে না কেন? আর একটা খবরের কাগজ চালায় না কেন? ভূপতি চিত্তরঞ্জন করিবার অভ্যাস এই পর্যন্ত চারুকে কখনো করিতে হয় নাই। ভূপতি তাহার কাছে কোনো সেবা দাবি করে না, কোনো সুখ প্রার্থনা করে না। চারুকে সে সর্বতোভাবে নিজের প্রয়োজনীয় করিয়া তোলে নাই। আজ হঠাৎ তাহার জীবনের সমস্ত প্রয়োজন চারুর নিকট চাহিয়া বসাতে সে কোথাও কিছু না খুঁজিয়া পাইতেছে। ভূপতির কি চাই, কি হইলে সে তৃপ্ত হয়, তাহা চারু ঠিকমতো জানে না, এবং জানিলেও তাহা চারুর পক্ষে সহজে আয়ত্তগম্য নহে। ভূপতি যদি অল্পে অল্পে অগ্রসর হইত তবে চারুর পক্ষে হয়তো এত কঠিন হইত না। কিন্তু হঠাৎ এক রাত্রে দেউলিয়া হইয়া রিক্ত ভিক্ষাপত্র পাতিয়া বসাতে সে যেন বিব্রত হইয়াছে। চারু কহিল, আচ্ছা, মন্দাকে আনিয়ে দাও, সে থাকলে তোমার দেখাশোনার অনেক সুবিধা হতে পারে। ভূপতি হাসিয়া কহিল, আমার দেখাশোনার কিছু দরকার নেই। ভূপতি ক্ষুণ্ণ হইয়া ভাবিল, আমি বড় নিরস লোক, চারুকে কিছুতেই আমি সুখী করিতে পারিতেছি না। এইভাবে সে সাহিত্য লইয়া পড়িল। বন্ধুরা কখনো বাড়ি আসিলে বিস্মিত হইয়া দেখিত ভূপতি টেনিসন, বাইরন, বঙ্কিমের গল্প এই সমস্ত লইয়া আছে। ভূপতির এই অকাল কাব্যানুরাগ দেখিয়া বন্ধুবান্ধবেরা অত্যন্ত ঠাট্টা বিদ্রুপ করিতে লাগিল। ভূপতি হাসিয়া কহিল, ভাই, বাঁশের ফুলও ধরে, কিন্তু কখন ধরে তার ঠিক নেই। একদিন সন্ধ্যাবেলায় শোয়ার ঘরে বড় বাতি জ্বালাইয়া ভূপতি প্রথমে লজ্জায় একটু ইতস্তত করিল, পরে কহিল, একটা কিছু পড়ে শোনাবো? চারু কহিল, শোনাও না। ভূপতি বলিল, কি শোনাবো? চারু বলল, তোমার যা ইচ্ছা। ভূপতি চারুর আগ্রহ না দেখিয়া একটু দমিল, তবু সাহস করিয়া কহিল, টেনিসন থেকে একটা কিছু তর্জমা করে তোমাকে শোনাই। চারু কহিল, শোনাও। সমস্তই মাটি হইল। সংকোচ ও নিরুৎসাহে ভূপতির
পড়া বাধির হইতে লাগিল। ঠিকমতো বাংলা প্রতিশব্দ যোগাইল না। চারুর শূন্য দৃষ্টি দেখিয়া বোঝা গেল সে মন দিতেছে না। সেই দীপালোকিত ছোট ঘরটি, সেই সন্ধ্যাবেলাকার নিভৃত অবকাশটুকু তেমনি করিয়া ভরিয়া উঠিল না। ভূপতি আরও দুই একবার এই ভ্রম করিয়া অবশেষে স্ত্রীর সহিত সাহিত্য চর্যার চেষ্টা পরিত্যাগ করিল। যেমন গুরুতর আঘাতে স্নায়ু অবশ হইয়া যায় এবং প্রথমটা বেদনা টের পাওয়া যায় না, সেইরূপ বিচ্ছেদের আরম্ভকালে অমলের অভাব চারু ভালো করিয়া যেন উপলব্ধি করিতে পারে নাই। অবশেষে যতই দিন যাইতে লাগিল ততই অমলের অভাবে সাংসারিক শূন্যতার পরিমাপ ক্রমাগতই যেন বাড়িতে লাগিল। এই ভীষণ আবিষ্কারে চারু হতবুদ্ধি হইয়া গেছে। নিকুঞ্জ বন হইতে বাহির হইয়া সে হঠাৎ এ কোন মরুভূমির মধ্যে আসিয়া পড়িয়াছে। দিনের পর দিন যাইতেছে, মরু প্রান্তর ক্রমাগতই বাড়িয়া চলিয়াছে। এই মরুভূমির কথা সে কিছুই জানিত না। ঘুম থেকে উঠিয়াই হঠাৎ বুকের মধ্যে ধক করিয়া ওঠে, মনে পড়ে অমল নাই। সকালে যখন সে বারান্দায় পান সাজিতে বসে, ক্ষণে ক্ষণে কেবলই মনে হয় অমল পশ্চাৎ হইতে আসিবে না। এক সময় অন্যমনস্ক হইয়া বেশি পান সাজিয়া ফেলে। সহসা মনে পড়ে বেশি পান খাইবার লোক নাই। যখনই ভাড়ার ঘরে পদার্পণ করে মনে উদয় হয় অমলের জন্য জল খাওয়ার দিতে হইবে না, মনের অধৈর্য অন্তঃপুরের সীমান্তে আসিয়া তাহাকে স্মরণ করাইয়া দেয়, অমল কলেজ হইতে আসিবে না। কোনো একটা নতুন বই, নতুন লেখা, নতুন খবর, নতুন কৌতুক প্রত্যাশা করিবার নেই। কাহারও জন্য কোনো সেলাই করবার, কোনো লেখা লিখিবার, কোনো শৌখিন জিনিস কিনিয়া রাখিবার নাই। নিজের অসহ্য কষ্টে ও চাঞ্চল্যে চারু নিজে বিস্মিত। মনোবেদনার অবিশ্রাম পীড়নে তাহার ভয় হইল। নিজেকে বলি প্রশ্ন করিতে লাগিল, কেন এত কষ্ট কেন হইতেছে? অমল আমার এতই কি যে তার জন্য এত দুঃখ ভোগ করিব? আমার কি হইল? এতদিন পরে আমার এ কি হইল? দাসী চাকর রাস্তার মুটে মজুরগুলো নিশ্চিন্ত হইয়া ফিরিতেছে, আমার এমন কি হইল? ভগবান হরি, আমাকে এমন কি বিপদে কেন ফেললে? কেবলই প্রশ্ন করে এবং আশ্চর্য হয়, কিন্তু দুঃখের কোনো উপশম হয় না। অমলের স্মৃতিতে তাহার অন্তর্বাহির এমনি পরিব্যাপ্ত যে কোথাও সে পালাইবার স্থান পায় না। ভূপতি কোথায় অমলের স্মৃতির আক্রমণ হইতে তাহাকে রক্ষা করিবে তাহা না করিয়া সেই বিচ্ছেদ ব্যথিত স্নেহশীল মূঢ় কেবলই অমলের কথাই মনে করিয়া দেয়। অবশেষে চারু একেবারে হাল ছাড়িয়া দিল, নিজের সঙ্গে যুদ্ধ করার ক্ষান্ত হইল। হার মানিয়া নিজের অবস্থাকে অবিরোধে গ্রহণ করিল। অমলের স্মৃতিতে যত্নপূর্বক হৃদয়ের মধ্যে প্রতিষ্ঠিত করিয়া লইল। ক্রমে এমনি হইয়া উঠিল, একাগ্র চিত্তে অমলের ধ্যান তাহার গোপন গর্বের বিষয় হইল। সেই স্মৃতি যেন তাহার জীবনের শ্রেষ্ঠ গৌরব। গৃহকার্যের অবকাশে একটা সময় সে নির্দিষ্ট করিয়া রইল। সেই সময় নির্জনে গৃহদ্বার রুদ্ধ করিয়া তন্ন তন্ন করিয়া অমলের সহিত তার নিজ জীবনের প্রত্যেক ঘটনা চিন্তা করিত। উপুর হইয়া বালিশের উপর মুখ রাখিয়া বারবার করিয়া বলিত, অমল অমল অমল। সমুদ্র পার হইয়া যেন শব্দ আসিত, বৌঠান কি বৌঠান। চারু সিক্ত চক্ষু মুদ্রিত করিয়া বলিত, অমল তুমি রাগ করিয়া চলিয়া গেলে কেন? আমি তো কোনো দোষ করি নাই। তুমি যদি ভালো মুখে বিদায় লইয়া যাইতে তাহা হইলে বোধ হয় আমি এত দুঃখ পাইতাম না। অমল সম্মুখে থাকিলে যেমন কথা হইত চারু ঠিক তেমনি করিয়া কথাগুলি উচ্চারণ করিয়া বলিত, অমল তোমাকে আমি একদিনও ভুলি নাই, একদিনও না, এক দণ্ডও না। আমার জীবনের শ্রেষ্ঠ পদার্থ সমস্তই তুমি ফুটাইয়াছ। আমার জীবনের সার ভাগ দিয়া প্রতিদিন তোমার পূজা করিব। এইরূপে চারু তাহার সমস্ত ঘরকন্যা, তাহার সমস্ত কর্তব্যের অন্তঃস্তরের তলদেশে সুড়ঙ্গ খনন করিয়া সেই নিরালোকে নিস্তব্ধ অন্ধকারের মধ্যে অশ্রুমালা সজ্জিত একটি গোপন শোকের মন্দির নির্মাণ করিয়া রাখিল। সেখানে তার স্বামী বা পৃথিবীর আর কাহারও কোনো অধিকার রহিল না। সেই স্থানটুকু যেমন গোপনতম, তেমনি গভীরতম, তেমনি প্রিয়তম। তাহারই দ্বারে সে সংসারের সমস্ত ছদ্মবেশ পরিত্যাগ করিয়া নিজের অনাবৃত আত্মস্বরূপে প্রবেশ করে এবং সেখান হইতে বাহির হইয়া মুখোশখানা আবার মুখ দিয়া পৃথিবীর হাস্যালাপ ও ক্রিয়াকর্মের রঙ্গভূমির মধ্যে আসিয়া উপস্থিত হয়। এইরূপে মনের সহিত দ্বন্দ্ববিবাদ ত্যাগ করিয়া চারু তাহার বৃহৎ বিষাদের মধ্যে এক প্রকার শান্তি লাভ করিল এবং একনিষ্ঠ হইয়া স্বামীকে ভক্তি ও যত্ন করিতে লাগিল।
ভূপতি যখন নিদ্রিত থাকিত চারু তখন ধীরে ধীরে তার পায়ের কাছে মাথা রাখিয়া পায়ের ধুলা সীমন্তে তুলিয়া লইত। সেবা শুশ্রূষায় গৃহকর্মে স্বামীর লেশ মাত্র ইচ্ছা সে অসম্পূর্ণ রাখিত না। আশ্রিত প্রতিপালিত ব্যক্তিদের প্রতি কোনো প্রকার অযত্নে ভূপতি দুঃখিত হইত জানিয়া চারু তাহার প্রতি আতিথ্যে তিল মাত্র ত্রুটি ঘটিতে দিত না। এইরূপে সমস্ত কাজকর্ম সারিয়া ভূপতির উচ্ছিষ্ট প্রসাদ খাইয়া চারুর দিন শেষ হইয়া যাইত। এই সেবা ও যত্নে ভগ্নশ্রী ভূপতি যেমন নবযৌবন ফিরিয়া পাইল। স্ত্রীর সহিত পূর্বে যেন তাহার নববিবাহ হয় নাই, এতদিন পরে যেন হইল। সাজসজ্জার হাস্যে পরিহাস্যে বিকশিত হইয়া সংসারের সমস্ত দুর্ভাবনাকে ভূপতির মনের এক পাশে ঠেলিয়া রাখিয়া দিল। রোগ আরামের পর যেমন ক্ষুধা বাড়িয়া উঠে, শরীরে ভোগ শক্তির বিকাশকে সচেতনভাবে অনুভব করা যায়, ভূপতির মনে এতকাল পরে সেইরূপ একটি অপূর্ব এবং প্রবল ভাবাবেগের সঞ্চার হইল। বন্ধুদিগকে এমনকি চারুকে লুকাইয়া ভূপতি কেবল কবিতা পড়িতে লাগিল। মনে মনে কহিল, কাগজখানা গিয়া এবং অনেক দুঃখ পাইয়া এতদিন পরে আমার স্ত্রীকে আবিষ্কার করিতে পারিয়াছি। ভূপতি চারুকে বলিল, চারু, তুমি আজকাল লেখা একবারে ছেড়ে দিয়েছ কেন? চারু বলিল, ভারী তো আমার লেখা। ভূপতি বলিল, সত্যি কথা বলছি, তোমার মতো এমন বাংলা এখনকার লেখকদের মধ্যে আমি তো আর কারও দেখি নাই। বিশ্ববন্ধুতে যা লিখেছিল আমারও ঠিক তাই মত। চারু বলিল, থামো ভূপতি, এই দেখো না, বলিয়া একখণ্ড সররুর বাহির করিয়া চারু ও অমলের ভাষার তুলনা করিতে আরম্ভ করিল। চারু আরক্ত মুখে ভূপতির হাত হইতে কাগজ কাড়িয়া লইয়া অঞ্চলের মধ্যে আচ্ছাদন করিয়া রাখিল। ভূপতি মনে মনে ভাবিল, লেখার সঙ্গী একজন না থাকিলে লেখা বাহির হয় না। রোশো, আমাকে লেখাটা অভ্যাস করিতে হইবে, তাহা হইলে ক্রমে চারুরও লেখার উৎসাহ সঞ্চার করিতে পারিব। ভূপতি অত্যন্ত গোপনে খাতা লইয়া লেখা অভ্যাস করিতে আরম্ভ করিল। অভিধান দেখিয়া পুনঃ পুনঃ কাটিয়া বারবার কপি করিয়া ভূপতির বেকার অবস্থার দিনগুলি কাটিতে লাগিল। এত কষ্টে এত চেষ্টায় তাকে লিখিতে হইতেছে যে সেই বহু দুঃখের রচনাগুলির প্রতি ক্রমে তাহার বিশ্বাস ও মমতা জন্মিল। অবশেষে একদিন তাহার লেখা আর একজনকে দিয়া নকল করাইয়া ভূপতি স্ত্রীকে লইয়া দিল। কহিল, আমার এক বন্ধু নতুন লিখিতে আরম্ভ করিতেছে, আমি তো কিছু বুঝি নে, তুমি একবার পড়ে দেখো, দেখি তোমার কেমন লাগে। খাতাখানা চারুর হাতে দিয়া সাধ্যসে ভূপতি বাহির হইয়া গেল। সরল ভূপতির এই ছলনাটুকু চারুর বুঝিতে বাকি রহিল না। পড়িল, লেখার চাঁদ এবং বিষয় দেখিয়া একটুখানি হাসিল। হায়, চারু তাহার স্বামীকে ভক্তি করিবার জন্য এত আয়োজন করিতেছে, সে কেন এমন ছেলে মানুষ করিয়া পূজার অর্ঘ্য ছড়াইয়ে ফেলিতেছে? চারুর কাছে বাহবা আদায় করিবার জন্য তাহার এত চেষ্টা কেন? সে যদি কিছুই না করিত, চারুর মনোযোগ আকর্ষণের জন্য সর্বদাই তাহার প্রতি প্রয়াস না থাকিত, তবে স্বামীর পূজা চারুর পক্ষে সহজ সাধ্য হইত। চারুর একান্ত ইচ্ছা ভূপতি কোনো অংশেই নিজেকে চারুর অপেক্ষা ছোট না করিয়া ফেলে। চারু খাতাখানা মুড়িয়া বালিশে হেলান দিয়া দূরের দিকে চাহিয়া অনেকক্ষণ ধরিয়া ভাবিতে লাগিল। অমলও তাহাকে নতুন লেখা পড়িবার জন্য আনিয়া দিত। সন্ধ্যাবেলায় উৎসুক ভূপতি শয়নগৃহের সম্মুখবর্তী বারান্দায় ফুলের টব পর্যবেক্ষণে নিযুক্ত হইল। কোনো কথা জিজ্ঞাসা করিতে সাহস করিল না। চারু আপনি বলিল, এ কি তোমার বন্ধুর প্রথম লেখা? ভূপতি কহিল, হাঁ। চারু কহিল, এত চমৎকার হয়েছে, প্রথম লেখা বলে মনেই হয় না। ভূপতি অত্যন্ত খুশি হইয়া ভাবিতে লাগিল, বেনামি লেখাটার নিজের নাম জারি করা যায় কি উপায়ে। ভূপতির খাতা ভয়ঙ্কর দ্রুতগতিতে পূর্ণ হইয়া উঠতে লাগিল। নাম প্রকাশ হইতেও বিলম্ব হইল না। বিলাত হইতে চিঠি আসিবার দিন কবে এ খবর চারু সর্বদাই রাখিত। প্রথমে এডেন হইতে ভূপতির নামে একখানা চিঠি আসিল, তাহাতে অমল বৌঠানকে প্রণাম নিবেদন করিয়াছে। সুয়েজ হইতেও ভূপতিকে চিঠি আসিল, বৌঠান তাহার মধ্যে প্রণাম পাইল। মাল্টা হইতে চিঠি পাওয়া গেল, তাহাতেও পুনশ্চ নিবেদন বৌঠানের প্রণাম আসিল। চারু অমলের একখানা চিঠিও পাইল না। ভূপতির চিঠিগুলি চাহিয়া লইয়া উল্টিয়া পাল্টাইয়া বারবার করিয়া পড়িয়া দেখিল। প্রণাম জ্ঞাপন ছাড়া আর কোথাও তাহার সম্বন্ধে আভাস মাত্র নেই। চারু এই কয়দিন যে একটি শান্ত বিষাদের চন্দ্রাতপচ্ছায়ায় আশ্রয় লইয়াছিল, অমলের এই উপেক্ষায় তাহা ছিন্ন হইয়া গেল। অন্তরের মধ্যে তাহার হৃৎপিণ্ডটা লইয়া আবার যেন ছেঁড়াছিঁড়ি আরম্ভ হইল। তাহার সংসারের কর্তব্যস্থিতির মধ্যে আবার ভূমিকম্পের আন্দোলন জাগাইয়া উঠিল।
এখন ভূপতি একদিন অর্ধরাত্রে উঠিয়া দেখে চারু বিছানায় নাই। খুঁজিয়া খুঁজিয়া দেখে চারু দক্ষিণের ঘরে জানলায় বসিয়া আছে। তাহাকে দেখিয়া চারু তাড়াতাড়ি উঠিয়া বলে, ঘরে আজ যে গরম, তাই একটু বাতাসে এসেছি। ভূপতি উদ্বিগ্ন হইয়া বিছানায় পাখা টানার বন্দোবস্ত করিয়া দিল এবং চারুর স্বাস্থ্যভঙ্গের আশঙ্কা করিয়া সর্বদাই তাহার প্রতি দৃষ্টি রাখিল। চারু হাসিয়া বলিত, আমি বেশ আছি, তুমি কেন মিছেমিছি ব্যস্ত হও? এই হাসিটুকু ফুটাইয়া তুলিতে তাহার বক্ষের সমস্ত শক্তি প্রয়োগ করিতে হইত। অমল বিলাতে পৌঁছিল। চারু স্থির করিয়াছিল পথে তাহাকে স্বতন্ত্র চিঠি লিখিবার যথেষ্ট সুযোগ হয়তো ছিল না। বিলেতে পৌঁছিয়া অমল লম্বা চিঠি লিখিবে, কিন্তু সে লম্বা চিঠি আসিল না। প্রত্যেক মেল আসিবার দিনে চারু তাহার সমস্ত কাজকর্ম কথাবার্তার মধ্যে ভেতরে ভেতরে ছটপট করিতে থাকিত। পাছে ভূপতি বলে, তোমার নামে চিঠি নেই, এই জন্য সাহস করিয়া ভূপতিকে প্রশ্ন জিজ্ঞাসা করিতে পারিত না। এমন অবস্থায় একদিন চিঠি আসিবার দিনে ভূপতি মন্দ গমনে আসিয়া মৃদু হাস্যে কহিল, একটা জিনিস আছে, দেখবে? চারু ব্যস্ত সমস্ত চমকিত হইয়া কহিল, কই দেখাও। ভূপতি পরিহাসপূর্বক দেখাইতে চাহিল না। চারু অধীর হইয়া ভূপতির চাদরের মধ্য হইতে বাঞ্ছিত পদার্থ কাড়িয়া লইবার চেষ্টা করিল। সে মনে মনে ভাবিল, সকাল হইতেই আমার মন বলিতেছে আজ আমার চিঠি আসিবেই, এ কখনো ব্যর্থ হইতে পারে না। ভূপতির পরিহাস স্পৃহা ক্রমেই বাড়িয়া উঠিল। সে চারুকে এড়াইয়া খাটের চারিদিকে ফিরিতে লাগিল। তখন চারু একান্ত বিরক্তির সহিত খাটের উপর বসিয়া চোখ ছলছল করিয়া তুলিল। চারুর একান্ত আগ্রহে ভূপতি অত্যন্ত খুশি হইয়া চাদরের ভেতর হইতে নিজের রচনার খাতাখানা বাহির করিয়া তাড়াতাড়ি চারুর কোলে দিয়া কহিল, রাগ করো না, এই নাও। অমল যদিও ভূপতিকে জানাইয়াছিল যে পড়াশোনার তাড়ায় সে দীর্ঘদিন পত্র লিখিতে সময় পাইবে না, তবু দুই এক মেল তাহার পত্র না আসাতে সমস্ত সংসার চারুর পক্ষে কণ্টকসজ্জা হইয়া উঠিল। সন্ধ্যাবেলা 5 কথার মধ্যে চারু অত্যন্ত উদাসীনভাবে শান্ত স্বরে তাহার স্বামীকে কহিল, আচ্ছা দেখো, বিলেতে একটা টেলিগ্রাম করে জানতে হয় না অমল কেমন আছে? ভূপতি কহিল, 2 সপ্তাহ আগে তার চিঠি পাওয়া গেছে, সে এখন পড়ায় ব্যস্ত। চারু কহিল, ও তবে কাজ নেই, আমি ভাবছিলাম বিদেশে আছে, যদি ব্যামো শ্যামো হয় বলা তো যায় না। ভূপতি বলল, না, তেমন কোনো ব্যামো হলে খবর পাওয়া যেত, টেলিগ্রাম করার তো কম খরচা নয়। চারু কহিল, তাই নাকি? আমি ভেবেছিলুম বড় জোর 1 টাকা কি 2 টাকা লাগবে। ভূপতি বলল, বলো কি, প্রায় 100 টাকার ধাক্কা। চারু বলল, তাহলে তো কথাই নেই। দিন 2 পরে চারু ভূপতিকে বলিল, আমার বোন এখন চুঁচুড়ায় আছে, আজ একবার তার খবর নিয়ে আসতে পারো? ভূপতি বলল, কেন, কোনো অসুখ করেছে নাকি? চারু বলল, না, অসুখ না, জানোই তো, তুমি গেলে তারা খুব খুশি হয়। ভূপতি চারুর অনুরোধে গাড়ি চড়িয়া হাবড়া স্টেশন অভিমুখে ছুটিল। পথে একসার গরুর গাড়ি আসিয়া তাহার গাড়ি আটক করিল। এমন সময় পরিচিত টেলিগ্রামের হরকরা ভূপতিকে দেখিয়া তাহার হাতে একখানা টেলিগ্রাম লইয়া দিল। বিলাতে টেলিগ্রাম দেখিয়া ভূপতি ভারী ভয় পাইল, ভাবিল অমলের অসুখ করিয়াছে। ভয়ে ভয়ে খুলিয়া দেখিল টেলিগ্রামে লেখা আছে, আমি ভালো আছি। ইহার অর্থ কি? পরীক্ষা করিয়া দেখিল ইহা প্রিপেড টেলিগ্রামের উত্তর। হাওড়া যাওয়া হইল না। গাড়ি ফিরাইয়া ভূপতি বাড়ি আসিয়া স্ত্রীর হাতে টেলিগ্রাম দিল। ভূপতির হাতে টেলিগ্রাম দেখিয়া চারুর মুখ পাংশুবর্ণ হইয়া গেল। ভূপতি কহিল, আমি এর মানে কিছুই বুঝিতে পারি নে। অনুসন্ধানে ভূপতি মানে বুঝিল। চারু নিজের গহনা বন্ধক রাখিয়া টাকা ধার করিয়া টেলিগ্রাম পাঠাইয়াছিল। ভূপতি ভাবিল, এত করিবার তো দরকার ছিল না, আমাকে একটু অনুরোধ করিয়া ধরিলেই তো আমি টেলিগ্রাম করিয়া দিতাম। চাকরকে দিয়া গোপনে বাজারে গহনা বন্ধক দিতে পাঠানো, এ তো ভালো হয় নাই। থাকিয়া থাকিয়া ভূপতির মনে কেবলই এই প্রশ্ন হইতে লাগিল, চারু কেন এত বাড়াবাড়ি করিল? একটা অস্পষ্ট সন্দেহ অলক্ষ্যভাবে তাকে বিদ্ধ করিতে লাগিল। সেই সন্দেহটাকে ভূপতি প্রত্যক্ষভাবে দেখিতে চাহিল না, ভুলিয়া থাকিতে চেষ্টা করিল, কিন্তু বেদনা কোনো মতে ছাড়িল না। অমলের শরীর ভালো আছে, তবু সে চিঠি লেখে না। একেবারে এমন নিদারুণ ছাড়াছাড়ি হইল, কি করিয়া একবার মুখোমুখি এই প্রশ্নটা জবাব লইয়া আসিতে ইচ্ছা হয়, কিন্তু মধ্যে সমুদ্র পার হইবার কোনো পথ নাই। নিষ্ঠুর বিচ্ছেদ, নিরুপায় বিচ্ছেদ, সকল প্রশ্ন সকল প্রতিকারের অতীত বিচ্ছেদ। চারু আপনাকে আর খাড়া রাখিতে পারে না। কাজকর্ম পড়িয়া থাকে, সকল বিষয়ে ভুল হয়। চাকর বাকর চুরি করে, লোকে তাহার দীন ভাব লক্ষ্য করিয়া নানা প্রকার কানাকানি করিতে থাকে, কিছুতেই তার চেতনা মাত্র নেই। এমনি হইল হঠাৎ চারু চমকিয়া উঠিত। কথা কহিতে কহিতে
তাহাকে কাঁদিবার জন্য উঠিয়া যাইতে হইত। অমলের নাম শুনিবা মাত্র তার মুখ বিবর্ণ হইয়া যাইত। অবশেষে ভূপতিও সমস্ত দেখিল এবং যাহা মুহূর্তের জন্য ভাবে নাই তাহাও ভাবিল। সংসার একেবারে তাহার কাছে বৃদ্ধ, শুষ্ক, জীর্ণ হইয়া গেল। মাঝে যে কয়দিন আনন্দের উন্মেষে ভূপতি অন্ধ হইয়াছিল, সেই কয়দিনের স্মৃতি তাহাকে লজ্জা দিতে লাগিল। যে অনভিজ্ঞ বানর জহর চেনে না, তাহাকে ঝুটা পাথর দিয়া কি এমনি করিয়াই ঠকাইতে হয়? চারুর যে সকল কথায় আদরে ব্যবহারে ভূপতি ভুলিয়াছিল, সেইগুলো মনে আসিয়া তাহাকে মূঢ় 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 বলিয়া বেত মারিতে লাগিল। অবশেষে তাহার বহু কষ্টের বহু যত্নের রচনাগুলি কথা যখন মনে উদয় হইল, তখন ভূপতি ধরণীকে দ্বিধা হইতে বলিল। অঙ্কুশ তাড়িতের মতো চারুর কাছে দ্রুত পদে গিয়া ভূপতি কহিল, আমার সেই লেখাগুলো কোথায়? চারু কহিল, আমার কাছেই আছে। ভূপতি কহিল, সেগুলো দাও। চারু তখন ভূপতির জন্য ডিমের কচুরি ভাজিতেছিল। কহিল, তোমার কি এখনই চাই? ভূপতি কহিল, হাঁ, এখনই চাই। চারু কড়া নাবাইয়া রাখিয়া আলমারি হইতে খাতা ও কাগজগুলি বাহির করিয়া আনিল। ভূপতি অধীরভাবে তাহার হাত হইতে সমস্ত টানিয়া লইয়া খাতাপত্র একেবারে উনানের মধ্যে ফেলিয়া দিল। চারু ব্যস্ত হইয়া সেইগুলি বাহির করিয়ার চেষ্টা করিল। এ কী করিলে? ভূপতি তাহার হাত চাপিয়া ধরিয়া গর্জন করিয়া বলিল, থাক। চারু বিস্মিত হইয়া দাঁড়াইয়া রহিল। সমস্ত লেখা নিঃশেষে পুড়িয়া ভস্ম হইয়া গেল। চারু বুঝিল, দীর্ঘ নিঃশ্বাস ফেলিল, কচুরি ভাজা অসমাপ্ত রাখিয়া ধীরে ধীরে অন্যত্র চলিয়া গেল। চারুর সম্মুখে খাতা নষ্ট করিবার সংকল্প ভূপতির ছিল না, কিন্তু ঠিক সামনেই আগুনটা জ্বলিতেছিল দেখিয়া কেমন যেন তাহার খুন চাপিয়া উঠিল। ভূপতি আত্মসম্বরণ করিতে না পারিয়া প্রবঞ্চিত নির্বোধের সমস্ত চেষ্টা বঞ্চনাকারিণীর সম্মুখেই আগুনে ফেলিয়া দিল। সমস্ত ছাই হইয়া গেল। ভূপতির আকস্মিক উদ্দামতা যখন শান্ত হইয়াছিল, তখন চারু আপন অপরাধের বোঝা বহন করিয়া যেরূপ গভীর বিষাদে নীরব নতমুখে চলিয়া গেল, তাহা ভূপতির মনে জাগিয়া উঠিল। সম্মুখে চাহিয়া দেখিল, ভূপতি বিশেষ করিয়া ভালোবাসে বলিয়াই চারু স্বহস্তে যত্ন করিয়া খাওয়ার তৈরি করিতেছিল। ভূপতি বারান্দার রেলিংয়ের উপর ভার দিয়া দাঁড়াইল। মনে মনে ভাবিতে লাগিল, তাহার জন্য চারুর এই যে সকল অশ্রান্ত চেষ্টা, এই যে সমস্ত প্রাণপ্রণ বঞ্চনা, ইহা অপেক্ষা সকরুণ ব্যাপার জগৎ সংসারে আর কী আছে? এই সমস্ত বঞ্চনা এ তো ছলনাকারিণীর হেয় ছলনা মাত্র নহে। এই ছলনাগুলির জন্য ক্ষত হৃদয়ের ক্ষত যন্ত্রণা চতুর্গুণ বাড়াইয়া অভাগিনীকে প্রতিদিন প্রতি মুহূর্তে হৃৎপিণ্ড হইতে রক্ত নিষ্পেষণ করিয়া বাহির করিতে হইয়াছে। ভূপতি মনে মনে কহিল, হায় অবলা, হায় দুঃখিনী, দরকার ছিল না, আমার এসব কিছুই দরকার ছিল না। এতকাল আমি তো ভালোবাসা না পাইয়াও পাই নাই বলিয়া জানিতেও পারি নাই। আমার তো কেবল প্রুফ দেখিয়া কাগজ লিখিয়া চলিয়া গিয়াছিল। আমার জন্য এত করিবার কোনো দরকার ছিল না। তখন আপনার জীবনকে চারুর জীবন হইতে দূরে সরাইয়া লইয়া ডাক্তার যেমন সাংঘাতিক ব্যাধিগ্রস্ত রোগীকে দেখে, ভূপতি তেমনি করিয়া নিঃসম্পর্ক লোকের মতো চারুকে দূর হইতে দেখিল। ওই একটি ক্ষীণ শক্তি নারীর হৃদয় কি প্রবল সংসারের দ্বারা চারিদিকে আক্রান্ত হইয়াছে। এমন লোক নাই যাহার কাছে সকল কথা ব্যক্ত করিতে পারে, এমন কথা নহে যাহা ব্যক্ত করা যায়, এমন স্থান নাই যেখানে সমস্ত হৃদয় উদ্ঘাটিত করিয়া দিয়া সে হাহাকার করিয়া উঠিতে পারে। অথচ এই অপ্রকাশ্য অপরিহার্য অপ্রতিবিধেয় প্রত্যহ পুঞ্জীভূত দুঃখভার বহন করিয়া নিতান্ত সহজ লোকের মতো তাহার সুস্থ চিত্ত প্রতিবেশিনীদের মতো তাহাকে প্রতিদিনের গৃহকর্ম সম্পন্ন করিতে হইতেছে। ভূপতি তাহার শয়নগৃহে গিয়া দেখিল, জানলার গড়াদে ধরিয়া অশ্রুহীন অনিমেষ দৃষ্টিতে চারু বাহিরের দিকে চাহিয়া আছে। ভূপতি আস্তে আস্তে তাহার কাছে এসে দাঁড়াইল, কিচ্ছু বলিল না, তাহার মাথার উপরে হাত রাখিল। বন্ধুরা ভূপতিকে জিজ্ঞাসা করিল, ব্যাপারখানা কি, এত ব্যস্ত কেন? ভূপতি কহিল, খবরের কাগজ। বন্ধু বলিল, আবার খবরের কাগজ? ভিটে মাটি খবরের কাগজে মুড়ে গঙ্গার জলে ফেলতে হবে নাকি? ভূপতি বলিল, না, আর নিজে কাগজ করছি নে। বন্ধু বলিল, তবে? ভূপতি বলিল, মহীশূরে একটা কাগজ বের হবে, আমাকে তার সম্পাদক করেছে। বন্ধু বলিল, বাড়িঘর ছেড়ে একেবারে মহীশূরে যাবে? চারুকে সঙ্গে নিয়ে যাচ্ছ? ভূপতি বলিল, না, মামারা এখানে এসে থাকবেন। বন্ধু বলিল, সম্পাদকী নেশা তোমার আর কিছুতেই ছুটল না। ভূপতি বলিল, মানুষের যা হোক একটা কিছু নেশা চাই। বিদায়কালে চারু জিজ্ঞাসা করিল, কবে আসবে? ভূপতি কহিল, তোমার যদি একলা বোধ হয় আমাকে লিখো, আমি চলে আসব।
বলিয়া বিদায় লইয়া ভূপতি যখন দ্বারের কাছে পর্যন্ত আসিয়া পৌঁছিল, তখন হঠাৎ চারু ছুটিয়া আসিয়া তাহার হাত চাপিয়া ধরিয়া কহিল, আমাকে সঙ্গে নিয়ে যাও, আমাকে এখানে ফেলে রেখে যেও না। ভূপতি থমকিয়া দাঁড়াইয়া চারুর মুখের দিকে চাহিয়া রহিল। মুষ্টি শিথিল হইয়া ভূপতির হাত হইতে চারুর হাত খুলিয়া আসিল। ভূপতি চারুর নিকট হইতে সরিয়া বারান্দায় আসিয়া দাঁড়াইল। ভূপতি বুঝিল অমলের বিচ্ছেদ স্মৃতি যে বাড়িতে বেষ্টন করিয়া জ্বলিতেছে, চারু দাবানলগ্রস্ত হরিণীর মতো সেই বাড়ি পরিত্যাগ করিয়া পলাইতে চায়। কিন্তু আমার কথা সে একবার ভাবিয়া দেখিল না। আমি কোথায় পালাইব? যে স্ত্রী হৃদয়ের মধ্যে নিয়ত অন্যকে ধ্যান করিতেছে, বিদেশে গিয়াও তাহাকে ভুলিতে সময় পাইব না। নির্জন বন্ধুহীন প্রবাসে প্রত্যহ তাহাকে সঙ্গদান করিতে হইবে। সমস্ত দিন পরিশ্রম করিয়া সন্ধ্যায় যখন ঘরে ফিরিব, তখন নিস্তব্ধ শোকপরায়ণা নারীকে লইয়া সেই সন্ধ্যা কি ভয়ানক হইয়া উঠিবে। যাহার অন্তরের মধ্যে মৃত ভার তাহাকে বক্ষের কাছে ধরিয়া রাখা, সে আমি কতদিন পারব? আরও কত বৎসর প্রত্যহ আমাকে এমনি করিয়া বাঁচিতে হইবে। যে আশ্রয় চূর্ণ হইয়া ভাঙিয়া গেছে, তাহার ভাঙা ইট কাঠগুলো ফেলিয়া যাইতে পারিব না। কাঁধে করিয়া বাহিরে বেড়াইতে যাইবে? ভূপতি চারুকে আসিয়া কহিল, না, সে আমি পারিব না। মুহূর্তের মধ্যে সমস্ত রক্ত নাবিয়া গিয়া চারুর মুখ কাগজের মতো শুষ্ক সাদা হইয়া গেল। চারু মুঠা করিয়া খাট চাপিয়া ধরিল। তৎক্ষণাৎ ভূপতি বলিল, চলো চারু, আমার সঙ্গেই চলো। চারু বলিল, না, থাক। আপনারা এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প নষ্ট নীড়। দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আরও এরকম গল্প শুনতে হলে কাকনবাসীতে ক্লিক করে ভিডিও দেখুন।